জানাই আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা শুভেচ্ছা জানবেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই। প্রথমে তুষার ভাই আপনার কাছে জানতে চাই, পরে কামাল ভাই আপনার কাছে জানতে চাই যে এটি অবশ্য মানে একটু গেস করতে হবে, সেই গেস থেকে মানে আপনাদের কাছে জানতে চাইবো যে তুষার ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছেন তারা আসলে খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা তাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি। ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি। যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন, বড় জোর ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন। তুষার ভাই, আপনি কি মনে করেন? আপনার কি মত? আমি কামাল ভাইয়ের মত জানি। আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি, ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না। আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে, অথবা বলতে পারি না কখন হবে। এই কারণে এই ডিসেম্বরে হবে না, কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না। যখনই আগামী বছর আসবে, শুরুর দিকেই থাকবে রমজান মাস। রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব, কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল, রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা, এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না, কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না। কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে। তার রমজানের 2 মাস 10 দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয়, তাহলে এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে, ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না। এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এইটাকে 2026 ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে। এইটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা। কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি, তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না। তুষার ভাইয়ের কথা শুনলাম, আমরা একটু কামাল ভাইয়ের কথা শুনি। কামাল ভাই, ইলেকশন কবে হবে বলে আপনার মনে হয়? না, কবে হবে এটা বলা কঠিন, এটা বলা অসম্ভব। কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন, অথবা সরকারে যারা সুবিধাভোগী আছেন তারা আরো অনেক কিছু বলেন, তারা অনেক ইউটোপিয়া নানা রকম থিওরি দেন। এটা একটা বিষয়। কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব। কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন। একটা জিনিস কি, আপনি একটা কথা ভেবে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত যাবৎকাল ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার, যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন। এরকম এর আগে কোনো সরকার পায় নাই। এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই। উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ জোরদণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে। এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে, ওনাদের যারা চামচামি করেন, তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন। কেউ বলছেন যে 3 বছর, কেউ বলছেন যে না 29 সাল পর্যন্ত, কেউ বলছেন 5 বছর। আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমুটেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওটাকে চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজেই যদি আমি বললাম আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে, আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে। কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে, যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছিয়ে নিতে পারবো। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি। তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়
এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই। কামাল ভাই, আমি কামাল ভাইয়ের সাথে আমি একমত যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বরেতে ইলেকশন দিতে হবে, এবং ডক্টর ইউনূসও আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন। বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি, কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না, পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই। এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন, তুষার ভাই আপনার পরে একটু বলবেন। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই, যে সরকার তাকে কোশ্চেন করতে চাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি, ডাকাতি, ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছেন ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি একটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছি? সরি, প্রশ্নটা লম্বা হয়ে গেল, আমি আর কথা বলছি না। কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো। না, এখানে একটা কথা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি? মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার। সেটি হলো ডক্টর ইউনূসের সরকার। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না, এবং অন্তর্বর্তী সরকার আপনি যেগুলো আমরা সাফল্য বললাম, আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না। রমজানের শাকসবজির দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। চালের দাম কি কম ছিল? তেলের দাম কি কম ছিল? ছিল না। এখন আপনি বলবেন যে চাল তেল নিয়ে গত রমজানে সবকিছুর দামই বেশি ছিল, চালের দামও বেশি ছিল, শাকসবজির দামও বেশি ছিল। এবার শাকসবজির দাম কম, এটা আমার জন্য একটা রিলিফ না? রিলিফ, অবশ্যই রিলিফ, আমি অস্বীকার করছি না। রমজান তো শেষ, এখন কি হচ্ছে শুনেন। আমার কাছে ওই দিন এক ভদ্রলোক 3টা রিসিট পাঠিয়েছে, 3টা রিসিট। একটা রিসিট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে, মায়ের দোয়ার নামে একটা চাউলের দোকান, সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের 3 তারিখে 25 কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে 1740 টাকা। সেই একই দোকান থেকে সেই একই চাল, একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল, 25 কেজি চাল, উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা দিয়ে। কথাটা খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে চাউলের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে, একই দোকানে, একই জায়গায়। কাজেই এটা হলো রিয়েলিটি। আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল 1 লাফে 14 টাকা। তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে, চাউলের দাম কম আছে, দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, বলতে পারেন ভাই। অনেক কথাই আগেও শুনেছি, এখনো শুনতে পারি, সেগুলি এক জিনিস। বিষয়টা কি হয়েছে আমি বলি, ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিআর পার্সন। উনি জানেন যে কিভাবে পিআরের কাজগুলি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন, খুবই প্ল্যান্ড ওয়েতে, খুবই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, মাথায় রাখেন, যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না। বাজার করে বাবা, রান্না করে মা, ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয়। এটা মাথায় রাখতে হবে ভাই। এটাই বাংলাদেশে এখন হচ্ছে। কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে। আমি কিন্তু বাজার করি না কামাল ভাই, আমি গত পরশু বলি আপনাকে, গত পরশু আমি এমন কোন সবজি পাই নাই যার দাম 80 টাকার কম। আমি পাই নাই ভাই, আমি নিজে কিনেছি। আমি কিন্তু আরেকজনের কাছে শুনে বলতেছি না। না কিন্তু কামাল ভাই, একমাত্র টমেটো পেয়েছিলাম 50 টাকা কেজি। কিন্তু কামাল ভাই, টমেটো ছাড়ার প্রত্যেকটা জিনিসের দাম 80 টাকা কেজি। কিভাবে কমলো ভাই? কিন্তু কামাল ভাই বলেন কিভাবে কমলো? না না ঠিক আছে, কিন্তু কামাল ভাই আমি আপনি দুজনই, আপনি আমার থেকে অনেকখানি বড়, কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি। তো এই আওয়ামী লীগ সরকার, তার আগে যখন বিএনপি সরকার ছিল, তাদের যে মানে
তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে, সেটা ছাত্রদের হোক, যুবদের হোক, এটা হোক, তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে। আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না, তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি। এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন, সেটা দেখাচ্ছে না। সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেলে এরকম দল নাই। তো এইটা তাদের জন্য একটা স্বস্তির। এইটা আমরা কেমনে বুঝবো? আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না, আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না। ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই। ঢাকার রাস্তাতেও যে ফুটপাতের বাদামওয়ালাকেও কিন্তু প্রতিদিন 100 টাকা করে চাঁদা দিতে হতো আগে, যে নাকি চীনা বাদাম বিক্রি করে। ওইটা এখন নাই, আমি নিজে চেক করে দেখেছি, ওগুলি নাই। এটা হলো একটা পজিটিভ দিক। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না। হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল। তাদের দৌরাত্ম্য, তাদের দাপট, তাদের অনিয়ম, দুর্নীতি, এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না। সেটা এক জিনিস। ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়া মানে এইটা এখন যা পেয়েছি, এটাই যে আমাদের প্রাপ্তি, এটাই যে আমাদের প্রত্যাশা, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই। কেন চাই সেটা আমি বলি। কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না। আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর 41,000 উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন, ভাই কোনো লাভ হবে না। উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন, টুকটাক ইংরেজি বলবেন, হয়ে গেল। স্মার্টলি হাঁটবেন, হয়ে গেল। বিনিয়োগ আসবে না ভাই। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কিসের উপর ভরসা করে করবে না। কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে। কথা বলছি, ডক্টর ইউনূস যদি ভালো হয়, উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না, অসুবিধা কি? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার হচ্ছে একটা প্রমাণ হওয়া দরকার আছে। আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান, আপনি গাইড জোরে বলতেছেন। কে নিয়োগ করছে? ডক্টর ইউনূস নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা। ছাত্ররা এখন কই? ছাত্ররা মিটিং রাখলে 100 লোক হয় না। তাহলে ওরা নিয়োগ করতে হয় তো শুয়ে পড়ছে, এটা কুয়ে তো লাভ নেই ভাই। ওকে, কারণ ভাই আমি আপনার কাছে আসবো। আমি এই প্রশ্ন নিয়ে তুষারের কাছে একটু জানতে চাইবো যে তুষার ভাই আপনি কি মনে করছেন? সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব, তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি। এই যে সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা, চাঁদাবাজি করা রাস্তার উপরে, এই জিনিসগুলো নাই। কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে। ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে, এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল। ফলে এই কৃতিত্বটা কেমন, এটা হচ্ছে এইরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল, রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে, কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি, এটার জন্য উনি দায়ী। আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস। কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, চালের দাম কমে নাই। আমি নিজে যেহেতু চাল কিনি আমি দেখেছি চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আরো নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে। এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই, খেজুরের দাম বেড়েছে, ছোলার দাম বেড়েছে। ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই। আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি। বেগুনের দাম কম ছিল, বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই। ডালের দাম বাড়তি, ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি। এবার কি খেসারির ডালের পেঁয়াজু খেয়েছে কিনা সবাই আমি জানি না। ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালাওভাবে, কথাটা ঠিক না। তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি, এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল, এটা সত্যি কথা। তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের, তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের, সিন্ডিকেট যারা চালাতো তাদের। এইবার অন্য বিষয়টাতে আসি, সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি, সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র। অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না। যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না, বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা, তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত। জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা। আমরা দেখেছি ঢালাওভাবে তদবির চলছে। স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি, কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ
এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে। আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোক বলেছেন যে 26,000 কোটি টাকা তিনি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবেন। আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি। আবার স্বাস্থ্য খাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেনশিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাঁটাই করা হয়েছে, অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে। আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য খাতে আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি, যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে। বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে? ফলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি। প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই। সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন, যে আওয়ামী লীগকে তারা বলেন যে গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী, জনবিরোধী, সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন, যেটা আওয়ামী লীগেররাও কালাকানুন মনে করেন, সেটা দিয়ে মেঘনা আলম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন। তার মানে কালাকানুনগুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছেন। ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি, এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা, যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে, তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন, যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন, সেই কারণটা আসলে কি ছিল? সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার, এই সরকার 5 বছর থাকুক। 5 বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে, তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টিকে আপহোল্ড করে? কারণ জুলাই চেতনার তো একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক, অগণতান্ত্রিক শাসক, ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া। ভোট কারচুপির শাসককে, ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি, সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে 5 বছর দেখতে চাই? এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই, শুধু এক লাইন, সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। কারণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে, যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে, সেখানে কয়েকবার এডিট করে এটাকে 6 মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না। যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন। তারা বিশ্বাস করেন না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন, এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না। তুষার, আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে, কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস যেহেতু ইনি দীর্ঘদিন এনজিও করেছেন, তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান। কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন, এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহ যায়, তাইলেও তিনি কথা না রাখার দায় উনি ডেলিভারেবলসটা এরকমই রাখতে চান, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি, আমি, কামাল ভাই যেভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি, বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবের মধ্যে থেকে আসলে 1991 সালের পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়ে আসতেছে, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয়, কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না, কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন। সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কিনা, আপনি ভালো আইন করতে পারবেন কিনা, আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা, এটা হচ্ছে বিবেচ্য বেশি হয়। আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন, কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন, কতটা টাকা খরচ করতে পারতেছেন, এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা, এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি, এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা? তুষার ভাই আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই, আপনি যদি 2 লাইন একটু বলেন। ইলেকশনের যে সিস্টেম, আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড, এটা সবার জন্যই লেভেল হয়তো, কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই, সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যেতে পারবো না, এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না। আপনার এই কথায় কিছুটা সত্য আছে, কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন, যে কথা এনসিপিও বলেছে, সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন, গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী। জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন, তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এরকম শাসকই চান। জনগণ যেরকম শাসক চাইবে সেরকম শাসকই তারা পাবেন। আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না। যদি এটাই হয়, আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না, তাহলে তো আগের সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায়। তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার, জনগণ উন্নয়ন বুঝে না, সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে।
তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোককে ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখতে হবে, আমরা দেশ চালিয়ে দেবো, তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না। সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে নির্বাচন হবে না, অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে। সেই পদ্ধতি কি, সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ফলে আমেরিকার মতো দেশেও, যে দেশে আপনি থাকেন, সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে, আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয়। জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতায় আসতে পারে, ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতায় আসতে পারে এবং এসে অদ্ভুত কাজ করতে পারে। গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি তো এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না। জনগণ যেভাবে ভোট দিতে চায়, যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয়, যে ভোগে তুষ্ট হয়, হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন, যেখানে হলফনামা দিতে হয়, আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয়, অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায়, এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে। কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয়, তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে। নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে। তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয়। রাইট। কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে, তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই। সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই, গেট বানানোর কোনো সুযোগ নাই, এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই। ওকে, আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কামাল ভাই, আপনি এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার ভাই সঠিক কথাই বলছেন, একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সংসদ সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ 25 লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে, কিন্তু তারা 25 কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে? ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে? সেটা নির্বাচন কমিশন এরকম কোনো মেশিনারি নাই। এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিউদ্দিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয়, তিনি পরবর্তী নির্বাচনের 1 মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় 5 বছরের ক্ষেত্রে। কামাল ভাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায় আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা। তবে কামাল ভাই, আপনার থেকে 1 সেকেন্ড একটু অনুমতি নিচ্ছি। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের শোভাযাত্রা সম্পর্কে। এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়, বরং আনন্দ শোভাযাত্রা নিয়ে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রিয় দর্শক, এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন সঠিক, 27% মনে করছেন সঠিক নয়, 44,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। কামাল ভাই, বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কি হবে? সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। না, একটা বিষয় হলো কি, দেখেন, যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা, তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে, কিন্তু প্রায়োগিকভাবে ঠিক না। যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না। কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি, কাগজে কলমে দেখি, তাহলে বিদেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয়। তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না। আমরা দেখেন যা কিছুই বলছি আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, তুষার ভাই যে সমস্ত কথা বলছি, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয়, এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি। এই দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না। কিন্তু আপনি দেখেন 70-এর যে নির্বাচনটা হয়েছিল, যেটাতে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জিতেছিল, ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল না? তো তখন কি এই দেশে এই ভূখণ্ডই তো হয়েছে। আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না। আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন, আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন, এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। একজন লোক কোটি টাকা দিবে, তার কাছ থেকে টাকা নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে, এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যে একদম নাই, এটা কিন্তু আমি মনে করি। কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন, কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশাদ সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে, 70 সালে না, মানে প্রভাবিত করা। 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতায় এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিত করেছে। আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা।
মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার। তো সেটি আপনি কেমনে মানে আমি আমি সেটাই বলি আপনাকে, জানেন একটা জিনিস হলো কি, গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয়। গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল এন্ড এরর বেসিস। রাইট। মনে করেন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরিণতি দেখে আরেকজন শিক্ষা নেয়, এইভাবেই কিন্তু চলতে চলতে, এটা কিন্তু একদিনের ব্যাপার না। গণতন্ত্র কিন্তু একদিনে আসে না, এটা তো একটা আপনার নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, এটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে, না হলে হুট করে হয়ে যায় না। তো আমাদের এখানে যতবার হতে দিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে, মার্শাল ল জারি। যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে 47 আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে 47 থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই, কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে। সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল, অনেক খারাপ নির্বাচনও ছিল, এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে। তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা এটুককে মানা যায়। কিন্তু পাকিস্তান তো পারে নাই, আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম, পাকিস্তান তো তাও পারে নাই। তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই। 2000 মানে আমরা যেটাকে 111-এর কথা বলি 2007-এর পরে, সেই 111 কিন্তু দেখেন, যদি 111-এর সময় না আসতো, ওইটা কিন্তু না আসলে কি হতো, 22শে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 2007-এ, ওইটা কিন্তু 2014-রই একটা কিন্তু রেপ্লিকা ছিল, কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014-তে হয়েছে। সব আমার থাকবে, আমরা ঠিকঠাক করে নেব, আমরা প্রধান উপদেষ্টা বানাবো, অমুক তমুক করবো। এটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু আমি মনে করি যেটা 24-এর ঘটনায়, আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া, নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু 24-এর যে পরিণতি, এরকম পরিণতি তো এর আগে হয় না। 24-এর যে পরিণতি, শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুদস্ত হওয়ার যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই। এরশাদ দেখেন স্বৈরাচারী ছিল, তারও পতন ঘটছিল, কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও, পেরেছেন তো। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে বাস্তবতাটা, এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না, অবস্থা এমন দাঁড়িয়েছে। মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন, তার যে অধিকার, এটা তো অধিকারের ব্যায়াম। আপনি যারা বলতেছেন যে ইউনূসকে 5 বছর রাখতে হবে, ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন, ওনাদের ভালোবাসাকে আমি অনার করি, কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না, সবার মতামত দিচ্ছেন না, সবার মতামত যখন নিতে পারবেন সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো। আপনি আজকে ইউনূসকে বলবেন, আমি একটা কথা বলে শেষ করি, আজকে আপনি ইউনূসকে ভালো বলতেছেন, আচ্ছা কালকে যদি ইউনূস মারা যায় তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজন ইউনূসকে কোথায় পাবেন? পাবেন তো না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন, আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে। কেন? ওনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন, উনি প্রকাশ্যে চলে আসেন, ওই পার্টির নেতৃত্ব দেন, ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন। ওনার তো টাকার অভাব নাই, 666 কোটি টাকা যদি কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন, তো টাকার তো অভাব নাই রে ভাই, ওই টাকা দিয়ে ইলেকশন করেন না, অসুবিধা দেখুন। কামাল ভাই, আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুষার ভাইও, সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে 24-এর পরবর্তী, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, নতুন সিস্টেম চেয়েছিলাম, আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে। কিন্তু আমরা যে 24-এর পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম, সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির উপরেই দিয়েছি কিনা, মানে আমরা কি পরিবর্তিত হয়েছি? তুষার ভাই থেকে জানতে চাইবো, তারপরে কামাল ভাইয়ের কাছে আসবো। তুষার ভাই, আমরা কি বদলেছি? ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল, আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক, নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে, কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে। এটা আমাদের ঠিক হয়েছে কিনা, আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই? কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না, নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই। আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না। বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে, কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত, মানে একই তো রয়েছে। ইউনূস সাহেবকে পর্যন্ত বলা হয় যে ইউনূস সাহেব এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরো 5 বছর 50 বছর ইউনূস সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয়। এইটা তো আমরাই তো আসলে বদলাই নাই। এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো, যে এটা আমার মতামত, যে আমরা বদলেছি কিনা। আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল, কেননা আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি? এই রাজনৈতিক দল এবং সরকার বাদে বাকিরা না, আরবান এলিট শ্রেণী বদলায় নাই, কিন্তু
আমাদের গ্রামের মানুষ কোনোদিন বদলাই নাই। আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় খুবই সাধারণ, তারা খুব বেশি জিনিসপত্র খোঁজে না, এমনকি সরকারে কে আছে কে নাই এটা নিয়েও তারা খুব একটা মাথা ঘামায় না। তারা দেখতে চায় সরকার তাদের জীবনমানের উন্নয়নের জন্য কি করছেন, তারা জানতে চায় তারা বিচার সালিশ এইসব জায়গাতে তারা বিচার পাচ্ছেন কিনা, সালিশ পাচ্ছেন কিনা, তারা দেখতে চায় তাদের মধ্যে যারা দরিদ্র তারা ঋণ পাচ্ছেন কিনা, তাদের মধ্যে যারা দরিদ্র তাদের পাশে এসে সরকার বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা, এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায়। গ্রামের মানুষের কাছে কাবিখা টাবিখা, গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা, বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতার যে কর্মসূচি এগুলার যত গুরুত্ব রয়েছে, আসলে সরকারে কে আছে এবং নাই এগুলা নিয়ে তাদের কিন্তু অত মাথা ব্যথা নাই। তারা জানতে চায় যে সেচের জন্য যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রায় আছে কিনা, তারা সার কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা, তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেজো ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে কাজটা করতে চায় না এমন কাজ করে হলেও বাংলাদেশে কিছু রেমিটেন্স বা জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা। বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে জীবনেও কখনো বদলায় নাই, তাদের নতুন করে বদলানোর কিছু নাই, তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন। দরিদ্র মানুষ তারা তাদের জীবনমানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে, কিন্তু বদলায় নাই যারা, তারা হচ্ছেন আরবান এলিট। তারা গত 20-25-30 বছরে এক ধরনের স্বৈর শাসন অথবা সিউডো গণতান্ত্রিক সমাজে বসবাস করার কারণে তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে সেই অধঃপতন থেকে তারা বদলান নাই। এবং আমাদের আশা এইখানেই ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর প্রথম যে বিষয়টি সেটি হবে সংস্কার, এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে, পুলিশকে, সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ বৈষম্যহীন আচরণ করতে দেখব। আমাদের কোথায় আশাভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই। এবং কেন আমরা সরকারকে এবং এনসিপিকে আমরা এই দায়িত্বটা বেশি করে দিতে চাইছি, কারণ তারা একদল হচ্ছে নিয়োগকারী, যেটি মাসুদ কামাল বলেছেন, আরেক দল হচ্ছেন নিয়োগকৃত। ছাত্ররা এবং এনসিপি বলেছে আমরাই তো এই সরকারকে এনেছি কারণ আমরাই আন্দোলন করেছি। তার মানে নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি এবং নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তারাই সেটি মানুষের মধ্যে তৈরি করেছেন, এটা তাদের দাবি। আমি ধরে নিলাম তারা এককভাবে এই দাবিটা করতে পারেন, কারণ তারা সকল রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন। নানান ভাষায় তাদেরকে আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয়, অনেক কথা আমি বুঝিও না, যেমন কিছু কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের অর্থ আমি ভালো মতো বুঝি না, এটা হয়তো এখনকার নতুন আরবান ডিকশনারিতে আছে, কিন্তু তারা সেগুলি ব্যবহার করেন। এবং পাশাপাশি যে সরকার কাজ করছেন তারা বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান, যে রাজনৈতিক বন্দোবস্ত আগের সরকারগুলির মতো জনগণের স্বার্থ বিরোধী নয়। যদি সেটাই হয় তাহলে আগের মতোই কেন দলীয় বিচার বিবেচনায় নিয়োগ হবে বা বদলি হবে কিংবা পদায়ন হবে, সেটা তো হওয়ার কথা না, যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল। কেননা এই আন্দোলনের প্রাথমিক স্লোগান তো এটাই ছিল, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধার ভিত্তিতে সব জায়গাতে পদায়ন না হয়ে কেন এই বিবেচনায় আসা হবে যে কে কার পক্ষে ছিল, কে কার সঙ্গে কি কাজ করেছে। সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে একজন মানুষ নানান কারণে স্বৈর শাসনের প্রতি এক ধরনের সিউডো আনুগত্য দেখাতে পারে। আমি একজনের নাম শুধু বলি, তার নাম হচ্ছেন প্রফেসর দীন মোহাম্মদ। প্রফেসর দীন মোহাম্মদ যে